সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্যে অসন্তুষ্ট ঢাকা, দিল্লির কাছে চাইল অপপ্রচারের প্রতিকার। জনগণকে কেন্দ্রে রেখে সম্পর্ক এগিয়ে নেয়ার কথা বললেন মিস্ত্রি। তিনি ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন, এই বক্তব্যটি সরকার পছন্দ করছেন না। There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. বাংলাদেশিদের জন্য ইইউ এর ভিসা প্রক্রিয়া দিল্লি থেকে সরানোর আহ্বান প্রধান উপদেষ্টার। রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সমর্থন দেবে ইউরোপীয় ইউনিয়ন। Could assemble entire EU delegations in Bangladesh and Dhaka, political support as well as economic support, moral support and other supports. শেখ হাসিনা ও তার গোটা পরিবার দুর্নীতিগ্রস্ত, মন্তব্য আইন উপদেষ্টার। সময় এসেছে দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি করার। নির্বাচন সংক্রান্ত 17 দফা সংস্কার প্রস্তাব বিএনপির। 3-4 মাসের বেশি সময় লাগবে না বলে মত। বুধবার 3 সহযোগী সংগঠনের লং মার্চ কর্মসূচি। সংকটের মুখে লিটারে 8 টাকা বাড়ানো হলো সয়াবিন তেলের দাম। 3 সপ্তাহে আলুর মূল্য নিয়ন্ত্রণে আসার আশাবাদ। 15 বছরে দলীয় পরিচয়ে নিয়োগ পেয়েছে 80 থেকে 90 হাজার পুলিশ, জানালেন ডিএমপি কমিশনার। সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার নয়, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে। প্রকাশ্যে এলেন এইচটিএস বিদ্রোহীদের নেতা জোলানি। দামেস্কের মসজিদে জামায়াতের নামাজ আদায়। গেল 1.5 সপ্তাহে 11 বার পরিবর্তন আসে সিরিয়ার মানচিত্রে। শিরোনাম দেখছিলেন আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে কথা বলে না, তাই অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপও কাম্য করে না। এই অবস্থান দিল্লির কাছে স্পষ্ট করেছে ঢাকা। সেই সাথে দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে অসন্তুষ্টি আর ভারতের গণমাধ্যমে মিথ্যাচার বন্ধের আহ্বানও জানানো হয়েছে দেশটির পররাষ্ট্র সচিবকে। সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টা ও দুদেশের সম্পর্কে দেখা দেয়া দূরত্ব ঘোচানোর আহ্বান জানান। মিস্ত্রি বলেছেন, জনগণকে কেন্দ্র করে সম্পর্ক এগিয়ে নিতে চায় তার দেশ। উদ্বেগ জানান সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতীয় কোনো কূটনীতিকের প্রথম বাংলাদেশ সফর। ফরেন অফিস কনসালটেশনে সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে সকাল 8:20-এ ঢাকা পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। কয়েক ঘন্টার এই সফরে মিস্ত্রি প্রথমেই যোগ দেন নির্ধারিত সচিব পর্যায়ের বৈঠকে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে 3.5 ঘন্টারও বেশি আলোচনা করেন দ্বিপাক্ষিক নানা বিষয়ে, যেখানে সীমান্ত হত্যা, পানি ব্যবস্থাপনা, বন্যা প্রতিরোধ, ব্যবসা বাণিজ্য, ভিসা স্বাভাবিক করার পাশাপাশি বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যা প্রচারণা বন্ধের তাগিদ ছিল ঢাকার। বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র সচিব সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে, যেখানে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্কের কথা বলে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে নিজ দেশের উদ্বেগের কথা জানান বিক্রম মিস্ত্রি। সাংবাদিকদের বলেন, দুদেশের জনসাধারণকে কেন্দ্রে রেখে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। সে লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করবে অন্তর্বর্তী সরকারের সাথে। I have underlined today India's desire to work closely with the interim government of Bangladesh authorities. At the same time, we also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. যদিও বিষয়গুলো আমলে নিতে নারাজ ঢাকা। সাফ জবাব, দেশের সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করছে সরকার। তারপরও কোনো ঘটনা হলে সেটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। দিল্লিতে বসে শেখ হাসিনার দেয়া বক্তব্যে ঢাকার অসন্তুষ্টির কথাও জানানো হয় বিক্রম মিস্ত্রিকে। বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। আমি ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের
অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকি এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। সফরের শেষ ভাগে প্রধান উপদেষ্টার সাথে তার বাসভবন যমুনায় সাক্ষাৎ করেন বিক্রম মিস্ত্রি। সেখানেও কড়া বার্তা দেন ডক্টর ইউনূস। সংখ্যালঘু ইস্যুতে ভারতের গণমাধ্যমে মিথ্যাচার রোখার আহ্বান জানিয়ে প্রফেসর ইউনূস দুদেশের সম্পর্কে যে মেঘ তৈরি হয়েছে তা দূর করার আহ্বান জানান। বিভিন্ন প্রোপাগান্ডা যেগুলো চালানো হয়েছে সেটার ব্যাপারে উদ্বেগ চালানো হয়েছে এবং হচ্ছে, সেটার ব্যাপারে উদ্বেগ জানানো হয়েছে এবং আমাদের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যিনি ওখানে আশ্রয় নিয়েছেন, তিনি সেখান থেকে কথাবার্তা বলছেন এবং বিভিন্ন কথাবার্তা বলার মাধ্যমে এক ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটার ব্যাপারে উদ্বেগ খুব স্পষ্ট করে আমাদের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। বৈঠক শেষে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ব্রিফিংয়ে উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। এদিকে দেশের মানুষের জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় কিংবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে ইইউ কূটনীতিকদের সাথে বৈঠকে এই অনুরোধ জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, ব্যাংকিং খাত ধ্বংস হয়ে গেলেও আবার ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। ইউরোপের দেশগুলো বাংলাদেশকে রাজনৈতিক, অর্থনৈতিক এবং নৈতিক সমর্থন দেবে বলেও জানান প্রধান উপদেষ্টা। একসাথে ইউরোপীয় ইউনিয়নের এতগুলো দেশের কূটনীতিকদের সঙ্গে এমন বৈঠক এই প্রথম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে ইইউর দিল্লিস্থ মিশনের অনেকে ঢাকার এই বৈঠকে যোগ দিয়েছেন। দুপুর 12টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে 19 সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অফ ডেলিগেশন মাইকেল মিলার। বৈঠকে বাংলাদেশ ও ইইউর সাথে দ্বিপাক্ষিক নানা ইস্যুতে কথা বলেন তারা। প্রধান উপদেষ্টা উপস্থিত রাষ্ট্রদূতদের বাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার সরিয়ে আনতে সহায়তা চান। এজন্য তার সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলেও জানান। পরে সন্ধ্যায় এক ব্রিফিংয়ে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ইউরোপে অধ্যয়নরত ও পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনা করে ভিসা সেন্টার সরানোর ব্যাপারে সুস্পষ্ট অনুরোধ ছিল। So we have all that knowledge and policies and technology to make that happen, and we'll be very happy to support you. So this is one. And on other issues that we'll be very happy to provide the assistance that you need, and I'll tell my colleagues to follow it up. আমাদের একটা সুস্পষ্ট অনুরোধ ছিল যে তারা যেন এই ভিসা সেন্টারগুলো দিল্লি থেকে সরিয়ে অন্যত্র স্থাপন করেন, যাতে করে এই মুহূর্তে যারা বাংলাদেশি শিক্ষার্থীরা ইউরোপের বিভিন্ন দেশে যাবেন কিন্তু বাংলাদেশে তাদের দূতাবাস নেই, তারা তো যেতে পারছেন না, প্রক্রিয়াটা বিলম্বিত হচ্ছে। ভবিষ্যতে যেন এরকম বিলম্বিত আর না হয়। প্রতিনিধিদের ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, বিগত সরকারের সময় ব্যাংকিং সিস্টেম ভেঙে পড়ে। অন্তর্বর্তী সরকার এরই মধ্যে এ খাতে শৃঙ্খলা ফিরিয়ে এনেছে। The governor of the central bank was trying to keep all the banks alive, so they don't have to shut down any bank. So that will create some hardships, hopefully temporary, he said. But luckily that temporary period is over. Now, from this month is over done, that you can withdraw your money as you wish. So that's an improvement that you can do this. Still, we have not shut down any bank because that may create another chain effect in the whole banking system. So the banks are functioning. ইইউ প্রতিনিধিদের প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সম্পর্কে অপতথ্য ছড়ানো হচ্ছে। পাচার করা টাকা এ কাজে খরচ করছে পালিয়ে যাওয়া স্বৈরাচার। অপতথ্য ঠেকাতে তাই ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চান ডক্টর ইউনূস। We have a campaign of misinformation, global campaign. It's a very powerful campaign. And we're struggling to cope with that. That Bangladesh is calm, Bangladesh is going ahead with this mission and so on. It's not the kind of image this campaign is trying to give us. And the fact that you came also a message that is not too bad for everybody to come here. So you came and you have a discussion here. So we are very happy with that. But we seek your support how to deal with this misinformation if you have any. সরকার ও রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে আগ্রহী হলেও এখনই নির্দিষ্ট তারিখ দেওয়া সম্ভব হচ্ছে না বলে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের জানান প্রধান উপদেষ্টা। But they want the date. I said I can't give you the date now. তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। And it is particularly important
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারকে দুর্নীতিগ্রস্ত বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুদক ও বিচার বিভাগকে দাসে পরিণত করেছিল আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, শুধু রাজনীতিবিদরাই নন, ব্যক্তি পর্যায়েও সততার ঘাটতি রয়েছে। বলেন, এখন সময় এসেছে দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি করার। দুদকের আয়োজনে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় শেখ হাসিনা ও তার পরিবার এবং রাজনীতিবিদদের একরকম ধুয়ে দিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আওয়ামী লীগের কোনো নেতার সাথে দেখা হলে বলতো, আপা তো অ্যাকচুয়ালি কিছু করতে পারে না ওনার ছোট বোনের জন্য। কি মানে বোনের প্রতি কি মায়া, বোন চোর দেখে উনি কিছু করতে পারে না। তিনি বলেন, বিগত 15 বছর দুর্নীতি অনেকটা সাধারণ বিষয়ে পরিণত হয়েছিল। অসৎ উপায়ে টাকা উপার্জন করেও মানুষের মাঝে কোনো ধরনের অনুশোচনা ছিল না। কেউ প্রশ্ন করতো না এই লোক এত টাকা কোত্থেকে আসলো, গর্ব করতো, খুশি হতো, আরে তার এত টাকা। অবৈধ বৃত্ত নিয়ে অহংকার চলতো, কে কত বাড়ি কিনেছে, কে কতই করেছে। দুর্নীতির কোনো বিচার তো হতোই না। দুর্নীতি যে একটা খারাপ জিনিস, এটা ভাবার সংস্কৃতি পর্যন্ত আমাদের সমাজে চলে গিয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের দুর্নীতির নানা তথ্য তুলে ধরেন উপদেষ্টা। বলেন, বিচার বিভাগ ও দুদককে দাসে পরিণত করেছিল আওয়ামী লীগ সরকার। 3 কোটি টাকা ব্যাংকে থেকে 6 কোটি টাকা হয়েছে, ওই টাকা কেউ টাচ করে নাই। সেই জন্য 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে 10 বছরে জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে। আর সেই চোর প্রধানমন্ত্রী, যার পুরা পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াতো এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। উপদেষ্টা বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সময় এসেছে। দুদক কর্মকর্তাদের সততার সাথে কাজ করার আহ্বান জানান ডক্টর আসিফ নজরুল। আমাদের এই দুদকে যারা কমিশনার ছিলেন, পদত্যাগ করার আগে প্রায় শতাধিক মন্ত্রী, ব্যবসায়ী, গত আমলে চুরি করে হাজার হাজার কোটি টাকার মালিক যারা হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্তের অ্যাপ্রুভালটা দিয়ে গেছেন। এখন তদন্ত করেন। এখন তদন্ত করার ক্ষেত্রে কোনো সমস্যা আছে? করে আপনারা দেখান যে আপনাদের হৃদয়ও ওইরকম ওদের দ্বারা পলিউটেড হয় নাই। ভালো পরিবেশ পেলে আপনারা কাজ করতে পারেন। ডক্টর আসিফ নজরুল আরও বলেন, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ক্ষমতাবান হলে দেশ অনাচার, দুর্নীতি ও পাপাচারে ভরে ওঠে। আমাদের তরুণরা নিজেদের রক্ত দিয়ে আমাদের জন্য একটা নতুন সময় এনে দিয়েছে। আসেন আমরা তাদের থেকে শিখি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। 170 টাকা বেতন পেতাম। সংস্কারের জন্য 3 বা 4 মাসের বেশি সময়ের প্রয়োজন দেখে না বিএনপি। দলটির সংবিধান সংস্কার কমিটির সদস্যরা মনে করেন, নতুন করে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করা সময়ের অপচয়। পরামর্শ দেন নির্বাচন সংক্রান্ত 17টি সংস্কারের। অন্যদিকে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে আগরতলা অভিমুখে 11ই ডিসেম্বর লং মার্চের কর্মসূচি দিয়েছে বিএনপির 3 সহযোগী সংগঠন। জাল ভোট, সরকারি কর্মকর্তাদের পক্ষপাতিত্ব, গণমাধ্যমের কণ্ঠরোধ সহ গত 3 জাতীয় নির্বাচন নিয়ে বিস্তর অভিযোগ ছিল বিএনপির। অনিয়মের সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে অন্তর্বর্তীকালীন সরকারের মতো বিএনপিও গঠন করে নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিটি। সোমবার গুলশানে সংবাদ সম্মেলনে সেই কমিটি দীর্ঘ প্রায় 2 মাস নানা অংশীজনের সাথে আলাপ করে সংস্কারের জন্য 17 দফা প্রস্তাবনা তুলে ধরেন, যেখানে আরপিও সংশোধন, সীমানা নির্ধারণ আইন, ভোটার তালিকা হালনাগাদ, এনআইডি কর্তৃত্ব ইসিতে অর্পণ, নির্বাচনে সরকারি কর্মকর্তাদের ভূমিকা সংক্রান্ত প্রস্তাবনা রাখা হয়েছে। আরপিওতে আমরা সংশোধনী আমরা আনতে চাই, সেটাকে বাতিল করে না। আজ পর্যন্ত যারা ভোট দেওয়ার সুযোগ পায়নি, কাজে তাদেরকে ভোটের সেই সুযোগটা দিতে হবে। সময় বাঁচাতে নতুন করে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা না করে বরং হালনাগাদের পরামর্শ দেন কমিটির সদস্যরা। বলেন, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে চূড়ান্ত হওয়া সংস্কারের প্রস্তাব 3-4 মাসের মধ্যেই বাস্তবায়ন সম্ভব। নির্বাচনী কাজের মধ্যে যেগুলো সময় নেয় সেটা হচ্ছে নির্বাচনী অফিস, নির্বাচনী কর্মকর্তা এবং নির্বাচনের সময় পোলিং এদের নিয়োগ, এগুলো সবগুলো গুছাতে প্র্যাকটিক্যালি 2 থেকে 3 মাসের বেশি সময় লাগার কথা নয়। এখন সরকারের সংস্কারের আরও বিভিন্ন সাইড আছে, প্রশাসনিক সংস্কার আছে, জুডিশিয়াল সংস্কার আছে, পুলিশ সংস্কার আছে, এগুলো সব সমন্বিত করে এটি নির্বাচন উপহার দিতে আমাদের মনে হয় না এটা খুব বেশি 3 থেকে 4 মাসের বেশি সময় লাগার কথা। একটা নির্বাচনে বেসিক কাজ হলো ভোটার তালিকা প্রণয়ন করা আর কি। সেই ভোটার তালিকা প্রণয়নের বিষয়ে বলা আছে আমাদের দেশে যে
এটা আপডেটেড হয় এবং এটা নিয়ে বাড়ি বাড়ি যেয়ে এটা আবার পুনর্বিবেচনা করা হবে 2026 সালের মার্চে আর কি। আমরা এটা বুঝি নাই আর কি যে এটা কি এক্সারসাইজ এটা। এদিকে নয়াপল্টনে আলাদা সংবাদ সম্মেলনে ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত লং মার্চের কর্মসূচি ঘোষণা করেন। আগামী 11ই ডিসেম্বর আমরা আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম জামায়াতের কর্মী উল্লেখ করে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, তাকে ইসকনের লোকেরা হত্যা করে উস্কানি দিয়েছিল। এরপরও জামায়াতের নেতাকর্মীরা তাদের ফাঁদে পা দেয়নি, চরম ধৈর্যের পরিচয় দিয়েছে। রাতে ঢাকা মহানগর উত্তরের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বর্তমানে ভারত যে অপপ্রচার চালাচ্ছে সে বিষয়ে জামায়াতের আমির বলেন, তাদেরকে পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে চলা উচিত, যাতে দুদেশের সমতা ও সম্মান বজায় থাকে। মতবিনিময় সভায় আমিরে জামায়াত বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে 2000-এর বেশি মানুষ শহীদ হয়েছেন। 4 মাসের মাথায় নিহতদের নিয়ে আওয়ামী লীগ মিথ্যাচার করছে উল্লেখ করে তিনি বলেন, গত 15 বছর এই জাতির উপর তাণ্ডব চালিয়েছিল আওয়ামী লীগ। তাদের প্রশাসন থেকে কেউই রেহাই পায়নি বলেও জানান তিনি। আমরা চাই না আমাদের প্রতিবেশী আমাদেরকে এরকম কষ্ট দেবে। আমরা চাই তারা আমাদের সাথে ভালো ব্যবহার করুক, আমরাও তাদের সাথে ভালো ব্যবহার করব। আমাদের একটা পারস্পরিক বোঝাপড়ার ভিতর দিয়ে চলা উচিত, যাতে উভয়ের সম্মান এবং স্বার্থ সংরক্ষণ হয়। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এবারে বাজার পরিস্থিতি। সংকটের মুখে ভোজ্য তেলের দাম পুনর্নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার 8 টাকা বাড়িয়ে 175 টাকা নির্ধারণ করা হয়েছে। খোলা তেলের দামও 8 টাকা বাড়িয়ে 157 টাকা করা হয়েছে। সচিবালয়ে ভোজ্য তেল ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে নতুন এই দাম জানানো হয়। বাণিজ্য উপদেষ্টা সময় বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি সয়াবিন তেলের সংকটের কারণ। একই সাথে আলুর দাম নিয়ে অস্বস্তি প্রকাশ করেন উপদেষ্টা। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে বাজারে চলছে ভোজ্য তেলের সংকট। ব্যবসায়ীরা মজুত করায় ক্রেতারা চাহিদা অনুযায়ী পাচ্ছেন না সব ধরনের সয়াবিন তেল। এই অবস্থায় বিকেলে সচিবালয়ে ভোজ্য তেল ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন বাণিজ্য উপদেষ্টা। সেখানে নতুন দাম নির্ধারিত হয়। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 167 থেকে 8 টাকা বাড়িয়ে 175 টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে খোলা তেলের দাম 8 টাকা বাড়িয়ে 157 টাকা করা হয়। প্রতি লিটার পাম অয়েলও কিনতে হবে 157 টাকায়। আন্তর্জাতিক বাজারে যদি দামটা কমে তাহলে কমবে এবং বাড়লে বাড়বে। এই ফর্মুলার মাধ্যমে এটাকে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে আনার জন্য আমরা অনুরোধ করেছি। ওনারা মাসে একবার বসার জন্য সম্মত হয়েছেন। বটল প্রাইস হচ্ছে 175 টাকা আর খোলাটা হচ্ছে 157 টাকা। বাণিজ্য উপদেষ্টা জানান, নতুন দামে তেল বিক্রি হচ্ছে কিনা তা মনিটরিং করবে মন্ত্রণালয়। আজকে থেকেই ওনাদের সরবরাহ ব্যবস্থাকে স্বাভাবিক করবেন এবং আমাদের যে ভোক্তা অধিকার আছে তারাও এই জিনিসটাকে স্টার্টিং ফ্রম ডিওর যে ফিজিক্যাল ডেলিভারির যে একটা শৃঙ্খলা আনা, আমরা আশা করি যে আমরা সমস্ত কিছু বাস্তব ভিত্তিকভাবে নির্ণয় করার ফলে এই অনুমান নির্ভর মজুতদারিটা আজকের থেকে ইনশাআল্লাহ বন্ধ হবে। উপদেষ্টা এ সময় বাজারে আলুর অস্বাভাবিক দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আলুতে একটা চূড়ান্ত অস্বস্তি বিরাজ করছে, এখানে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। দুঃখজনকভাবে এই ঘটনাগুলো ঘটিয়েছেন। আমার ধারণা 3 সপ্তাহের মধ্যে ওনাদেরকে তাদের স্টককে লিকুইডেট করতে হবে। আমরা আশা করছি যে আলুর দামটা সহনীয় পর্যায়ে চলে আসবে। বাণিজ্য উপদেষ্টা দাবি করেন, চাল, চিনি, ডিম, সবজি ও মুরগির দাম আগের চেয়ে কমেছে, বাজার স্থিতিশীল আছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সাদা পোশাকে আর কাউকে গ্রেপ্তার করা যাবে না, এমন নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে খুলনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার পুলিশ, ফায়ার সার্ভিস সহ সকল সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। ডিবি হোক যে হোক তার জ্যাকেট পরতে হবে, তার আইডেন্টি শো করতে হবে। যদি তার ড্রেস না থাকে, সে সিভিল ড্রেস আছে, সে প্রথম তার আইডেন্টিটিটা শো করবে যে এই আমার আইডি কার্ড। সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। আর কোনো নিরপরাধ যেন শাস্তি না পায়, এই দিকে আপনার খেয়াল রাখতে হবে।
বিগত আওয়ামী লীগ আমলে পুলিশ বাহিনীতে অন্তত ৮০ থেকে ৯০ হাজার সদস্যকে দলীয় বিবেচনায় নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেসে কথা জানান তিনি। কথা বলেন ট্রাফিক ব্যবস্থাপনা, চাঁদাবাজি, মামলা, বাণিজ্য সহ রাজধানীর নানান সমস্যা এবং সমাধানের উপায় নিয়ে। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে ডিএমপির অপেশাদার আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন এই পুলিশ কর্মকর্তা। যদি হয় ব্যবসা বাণিজ্যের অফিস হয়, কর্পোরেট বাধ্যতামূলক অবসরে যাওয়ার ৮ বছর পর চুক্তিভিত্তিক ডিএমপি কমিশনার পদে ফিরে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। শুরুতেই জুলাই ২৪-এর অভ্যুত্থানে পুলিশের ভূমিকার সমালোচনা করেন নতুন কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই আন্দোলনে পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেন সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ঢাকাবাসীর কাছে তথা দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী। গণমাধ্যমের সামনে তুলে ধরেন নিজের পরিকল্পনা, নগর নিয়ে ভাবনা। যথারীতি জোর দেন ট্রাফিক ব্যবস্থাপনার দিকে। বললেন, যানবাহনের পাশাপাশি নাগরিক সচেতনতা ছাড়া এই সমস্যার সমাধান অসম্ভব। ব্যাটারি চালিত রিক্সা নিয়ে খোদ কমিশনারই শঙ্কিত। গত গভর্নমেন্টের সময় অটো রিক্সাকে অনুমতি দেওয়ার কারণে হু হু করে অটোরিকশার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এই অটোরিকশার সংখ্যা যদি রোধ করা না যায়, অচিরেই আপনারা এরূপ একটি ঢাকা শহর পাবেন যেখানে আপনি আপনার বাসা থেকে বেরোলেই আর কোনো মুভমেন্টের সুযোগ থাকবে না। ছিনতাই, চাঁদাবাজি নিয়ে কমিশনার বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দামও বাড়ছে বলে মনে করেন তিনি। জুলাই আগস্টের অভ্যুত্থানের পর মামলা বাণিজ্যের দায় বাহিনী এড়াতে পারে না বলে স্বীকার করেন ডিএমপি কমিশনার। যিনি বাদী হয়েছিলেন, এখন দেখা যাচ্ছে যে উনি ওই সময়ই উদ্দেশ্যমূলকভাবে এই ২০০ লোককে আসামি করছে। আমার কাছে রিপোর্ট আসতেছে আমার লোকেরাও আবার এই যে আসামি ২০০ তাদের থেকে নানা ধরনের বখরা আদায়ের চেষ্টা করতেছে। উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা, এবং আপনারা খবর নেন একজনের বিরুদ্ধে অলরেডি আমি ব্যবস্থা নিছি। পুলিশের অপেশাদার আচরণের জন্য রাজনৈতিক মনোবৃত্তিকে দায়ী করে কমিশনার বলেন, বিগত সময়ে নিয়ম নীতির তোয়াক্কা করেনি আওয়ামী লীগ সরকার। ৮০ থেকে ৯০ হাজার লোক রিক্রুটেড হয়েছে। আমরা তো মানবিক কারণেই তাদেরকে তো আমরা গ্রহণ করতে পারি না। তবে যারা দুষ্টু, যারা পেশাদারিত্বের বাইরে গিয়ে নানা ধরনের কর্মে লিপ্ত হয়েছিল, তাদের বিরুদ্ধে তাদের অনেকে পালায়ে গেছে এবং তাদের অনেকের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নিচ্ছি। শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস এবং ইংরেজি নববর্ষ নির্বিঘ্নে উদযাপনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান নতুন ডিএমপি কমিশনার। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ভারত এখন জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত হচ্ছে। তারা যদি আওয়ামী লীগকে সহায়তা করে তাহলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হবে কিনা তা বিবেচনার সময় এসেছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়ি বহরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। জানান, ৫ই আগস্ট থেকে এখনো পর্যন্ত একজন আওয়ামী লীগের সদস্যকে কিছু করা হয়নি। এখন ওরাই চোরা গোপ্তা আক্রমণ করছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশ বিরোধীদেরকেই সহযোগিতা করছে ভারত। শেখ হাসিনা ভারতের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই এখন ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আধিপত্যবাদের আগ্রাসনের চিন্তা থেকে ভারতকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেয় তবে ধরে নেওয়া হবে ভারত জঙ্গির পৃষ্ঠপোষক। এ সময় ক্যান্টনমেন্ট থেকে ৬২৬ জনকে যারা বিদেশে পার করে দিয়েছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। পার্শ্ববর্তী দেশ ভারত এই জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এই উগ্রবাদী হিন্দুত্বকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এই পৃষ্ঠপোষকতা দিয়ে সেফ হাউস অফ দ্য টেররিস্ট হিসেবে পরিচিত হচ্ছে। আমাদের শত্রুকে আমাদের বাংলাদেশের জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করছে তারাই তাদেরকে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে। ভারতকে আমরা আহ্বান জানাবো, আপনারা জনগণের দৃষ্টিতে আপনারা বাংলাদেশকে দেখুন, আওয়ামী লীগের দৃষ্টিতে না দেখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ওয়েবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সরানো সংক্রান্ত ট্রাইব্যুনালের আদেশ প্রকাশ পেয়েছে।
সেই রায়ের কপি পাঠানো হয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে। দুপুরে এই তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। বলেন, শেখ হাসিনা রোববার ভার্চুয়ালি যুক্ত হয়ে লন্ডনে যে বক্তব্য দিয়েছেন তা খতিয়ে দেখতে সরকারকে নির্দেশনা দেওয়া হয়েছে। 5 ডিসেম্বর প্রসিকিউশন টিমের এক আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা নেতৃত্বাধীন বেঞ্চ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেন। একই সঙ্গে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আগে প্রচার হওয়া বিদ্বেষমূলক বক্তব্য সরাতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সেখান থেকে মাঝে মধ্যেই ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছেন তিনি। প্রসিকিউশনে দায়ের করা আবেদনে বলা হয়, শেখ হাসিনা ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়ে দেশ ও জাতির ক্ষতি করছেন। ধর্ষণের অভিযোগে ভারতের কলকাতায় গ্রেপ্তার করা হয়েছে সিলেট আওয়ামী লীগ ও যুবলীগের 4 নেতাকে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সহ 4 নেতাকে নিউ টাউন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, ধর্ষণের অভিযোগে 6 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই ঘটনায় পলাতক সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অনেক নেতা। এমনই 6 নেতার বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। পুলিশ বলছে, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সহসভাপতি রিপন, সদস্য জুয়েল এবং স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসার আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। দুটো গাড়ি এসেছিল, অনেকগুলো ব্ল্যাক ড্রেস পরা পুলিশ ছিল। 4 জন আসামিকে এনে গাড়ির থেকে নামাতে দেখিনি, কিন্তু ওরা কোর্টের ভিতরে ঢুকে 10-15 মিনিটের পরেই গাড়ি নিয়ে এখান থেকে বেরিয়ে গেল। পুলিশের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করছিলেন অভিযুক্তরা। অবস্থান করা ফ্ল্যাটে একজনকে ধর্ষণ করা হয়। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে শিলং পুলিশ। রোববার কলকাতার নিউ টাউন এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন খান, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সহসভাপতি রিপন এবং সদস্য জুয়েলকে। তারা ধর্ষণের মামলার সঙ্গে যুক্ত ছিল এবং দীর্ঘদিন ধরে কলকাতা ধরে গোপন জায়গায় ছিল। শিলং পুলিশ আসায় এবং স্থানীয় পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ তাদের সহযোগিতায় তাদেরকে গ্রেপ্তার করে এবং গতকালই তাদেরকে মেঘালয় নিয়ে যায়। তবে মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসার আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু এখনো পলাতক। এদিকে গ্রেফতার হওয়া আসামিদের মুক্ত করতে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা অভিযুক্তদের ছাড়াতে তদবির করছেন, এমন অভিযোগ উঠেছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। গণতান্ত্রিক পরিবেশ ছাড়া দেশে বিনিয়োগ বাড়বে না, তাই যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত বলে মনে করেন FBCCI এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF আয়োজিত ব্যবসা অর্থনীতির বর্তমান অবস্থা বিষয়ক সভায় একথা বলেন তিনি। বলেন, মুদ্রা সরবরাহ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়, উল্টো বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যক্তির অপরাধে কোনো প্রতিষ্ঠান বন্ধ করা ঠিক নয় বলেও মন্তব্য করেন আব্দুল আউয়াল মিন্টু। গেল কয়েক বছর ধরে কমছে বেসরকারি খাতে ঋণ প্রবাহ। 14% থেকে নেমে এসেছে 8%-এর ঘরে, যা দেশের জন্য অশনি সংকেত। বিদেশি বিনিয়োগের পরিস্থিতি আরও নাজুক। ERF আয়োজিত সভায় FBCCI-এর সাবেক সভাপতি বলেন, দেশে বিনিয়োগের পরিবেশ নেই। বিনিয়োগ বাড়াতে গণতান্ত্রিক পরিবেশ দরকার। উন্নতি হতে হলে আপনাকে প্রথমে যেটা দরকার সেটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারবো, যে সরকার জনগণের কাছে একটা দায়বদ্ধতা থাকবে। তাতে করি আমি মনে করি আমরা এই সমস্যার সমাধানের দিকে যেতে পারবো, যদি অন্তত একটা রোড ম্যাপ দেওয়া হয়, তখন যাই উন্নতি আরো ভালো হবে। অনুষ্ঠানে কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিয়েও কথা বলেন FBCCI-এর সাবেক সভাপতি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নেওয়া পদক্ষেপের সমালোচনা করেন তিনি। আমরা মূল্যস্ফীতি কমানোর জন্য মুদ্রাস্ফীতি কমাতে চাই বা মুদ্রা সরবরাহ কমাই, তাহলে কিন্তু মূল্যস্ফীতি হয়তো কমবে, কিন্তু তাতে ইন্টারেস্ট রেট বাড়বে, তাতে ক্রেডিট গ্রোথ কমে যাবে প্রাইভেট সেক্টরে, তাতে দেখা যাবে যে আমাদের ব্যবসা বাণিজ্যের প্রসার হচ্ছে না,
বাস্তব দেশে কোনো বিনিয়োগ হচ্ছে না। অন্যায়ভাবে কারো ব্যাংক হিসাব জব্দের বিপক্ষে নিজের অবস্থানের কথা জানান মিন্টু। বলেন, ব্যক্তির অপরাধে কোনো প্রতিষ্ঠানের উপর হস্তক্ষেপ করা উচিত নয়, এতে উৎপাদন এবং কর্মসংস্থান ব্যাহত হবে। ভ্যাকসিনকো গ্রুপের কোনো মালিক বা প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা যদি অন্যায় করে থাকে তাদের বিচারক, এ নিয়ে আমি কোনো কথা বলবো না, কিন্তু সরকার এমন কোনো কাজ করা উচিত না যে কাজে ফ্যাক্টরিগুলা বা উৎপাদনমুখী কোনো শিল্প যেন ব্যাহত হয়। প্রতিষ্ঠান কোনো অন্যায় করে না, মালিক অন্যায় করে, মালিকের শাস্তি হোক, প্রতিষ্ঠান যেন বন্ধ না হয়। ভারতের সাথে চলা টানাপোড়েনের প্রভাব বাণিজ্যিক সম্পর্কে যেন না পড়ে সেদিকে খেয়াল রাখার কথাও বলেন আব্দুল আওয়াল মিন্টু। ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো হওয়া উচিত, কিন্তু একই সাথে আমাদের আত্মসম্মান যেন বজায় থাকে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। পোশাক শ্রমিকদের বেতন 9 ভাগ বাড়িয়েছে সরকার। এর মাধ্যমে প্রতি বছর 5% ইনক্রিমেন্টের সাথে নিম্নতম মজুরি আরও 4% যুক্ত হবে। ডিসেম্বর মাসের বেতনের সাথে ইনক্রিমেন্ট শ্রমিকরা জানুয়ারিতে পাবেন বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা। মালিক এবং শ্রমিকরা আশা করেন বেতন বৃদ্ধির ফলে গার্মেন্টসে আর অস্থিরতা সৃষ্টি হবে না। সরকার পরিবর্তনের পর অস্থির হয় তৈরি পোশাক খাত। বিভিন্ন দাবি নিয়ে মাঠে নামে গার্মেন্টস শ্রমিকরা। এর মধ্যে তাদের বেতন বৃদ্ধির দাবি অন্যতম ছিল। এরই মধ্যে শ্রমিকদের 18 দফা দাবির অনেকটাই পূরণ করেছে সরকার। মালিক ও শ্রমিকদের সাথে কয়েক দফা বৈঠকের পর জানালো 9% বেতন বাড়ানোর সিদ্ধান্ত। বিদ্যমান শতকরা 5 ভাগ বেতন বৃদ্ধির সাথে আরও শতকরা 4 ভাগ যুক্ত করে সর্বমোট 9 ভাগ বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির সুপারিশ করা হলো। 1 ডিসেম্বর 2024 থেকে কার্যকর হবে, যা জানুয়ারি মাসে প্রদীয় বেতনের সাথে প্রদান করতে হবে। বেতন বৃদ্ধিতে খুশি শ্রমিক নেতারা। এর মাধ্যমে গার্মেন্টসে অস্থিরতা কমবে বলে আশাবাদী মালিকরা। সরকার যে নির্ধারণ করে দিয়েছে, আমরা সেটা আশা করি আমাদের ফ্যাক্টরিগুলো বাস্তবায়ন করতে সক্ষম হবে। সকলের প্রতি আহ্বান যে এরপরে আর আমরা আশা করব যে কোনো অসন্তোষ বা কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। যত শ্রমিক আছে তাদের তলে যাদের বছর হয়নি তাদের কিন্তু বৃদ্ধি হবে 4%, এবং ডিসেম্বর মাসে যাদের বার্ষিক ইনক্রিমেন্ট পাওয়ার দাবিদার হয়েছে বা উপযুক্ত হয়েছে তাদের হবে যে 9%। এটা মেনে নিয়ে যার যার মতো আছে যেভাবে কাজ করতেছে সেভাবে আপনারা উৎপাদন চালিয়ে যান। শ্রম উপদেষ্টা বলছেন, তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্র চলছে, তবে সব ষড়যন্ত্র মোকাবেলা করে এই খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। গার্মেন্ট ইন্ডাস্ট্রি চলমান আছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক খবর। জনগণের ভালোবাসায় সিক্ত হলেন HTS প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। রাজধানী দামেস্কের ঐতিহাসিক উমায়দ মসজিদ প্রাঙ্গণে তাকে ঘিরে তৈরি হয় আবেগঘন পরিবেশ। রোববার বাশারের পতনের খবর নিশ্চিতের পর দামেস্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা পরিদর্শন করেন জোলানি। সে সময়ই যান উমায়দ মসজিদে। পারিবারিক ঐতিহ্য অনুযায়ী ওই মসজিদে 2 ঈদের নামাজ আদায় করতেন আসাদ পরিবার। রোববার সেখানে মাগরিবের সালাত আদায় করেন জোলানি। তাকে এক নজর দেখতে ভিড় করে সমর্থক অনুসারীরা। উপস্থিত সবার উদ্দেশ্যে ছোট্ট ভাষণও দেন বিদ্রোহী নেতা। বলেন, ইরানের আকাঙ্ক্ষা পূরণে ব্যবহার করা হতো সিরিয়াকে, আর সেই সুযোগ করে দিয়েছিল বাশার আল আসাদ। HTS বিদ্রোহীদের সরকার বিরোধী অভিযান যেন নাটককেও হার মানায়। একসময় যে ভূখণ্ড জুড়ে ছিল স্বৈরশাসক বাশার আল আসাদের অনুগত সেনাদের জয় জয়কার, সেখানে বিদ্রোহীদের প্রবল প্রতিরোধের মুখে হারাতে হয় একের পর এক এলাকা। ফলে 11 দিনের এই অভিযানে 11 বার পরিবর্তন আসে সিরিয়ার মানচিত্রে। 2 সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে পুরো প্রেক্ষাপটই বদলে ফেলে বিদ্রোহী গোষ্ঠী HTS। রাশিয়া এবং ইরানের প্রত্যক্ষ সহায়তায় সিরিয়ার বড় অংশই ছিল বাশার আল আসাদের অনুগত সামরিক বাহিনীর অধীনে। সরকারি বাহিনীর পরই সবচেয়ে বেশি জায়গার দখল ছিল কুর্দি নেতৃত্বাধীন SDF বাহিনীর। অন্যদিকে হায়াত তাহরির আল শামের ঘাটে ছিল শুধুমাত্র ইদলিবেই। বাকি শহরগুলোর নিয়ন্ত্রণ ছিল জঙ্গি গোষ্ঠী IS কিংবা ছোট ছোট বিদ্রোহী গোষ্ঠীর কাছে। তবে 27 নভেম্বর বিদ্রোহীদের উত্থান শুরু হলে পরিবর্তন আসতে শুরু করে সিরিয়ার গোটা মানচিত্রে। মাত্র 11 দিনের ব্যবধানে যাতে দেখা যায় আমূল পরিবর্তন। অভিযান শুরুর একদিনের মাথায় ইদলিবের পূর্বাঞ্চলে আরও অগ্রসর হয় বিদ্রোহীরা। পিছু হটে আসাদ বাহিনী। রাজধানীর সাথে সংযোগকারী সড়ক সহ শহরটির কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানের নিয়ন্ত্রণ যায় HTS এর কাছে।
সেনা বিদ্রোহী সংঘাতের তৃতীয় দিনে সিরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে প্রবেশ করতে শুরু করে এইচটিএস যোদ্ধারা। ধীরে ধীরে অগ্রসর হয় শহরটির কেন্দ্রে। অনেকটা বিনা বাধাতেই আলেপ্পোর বেশিরভাগ জায়গা নিজেদের দখলে নিয়ে নেয় আসাদ বিরোধীরা। অন্যদিকে ইদলিব ও আলেপ্পোর কিছু কিছু স্থানে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় রাশিয়া। তবুও মুক্তিকামীদের পিছু হটাতে পারেনি আসাদ পুতিনের যৌথ বাহিনী। ফলাফল, গোটা আলেপ্পোর নিয়ন্ত্রণ চলে যায় এইচটিএস এর কাছে। ষষ্ঠ দিনে উত্তর থেকে এবার সিরিয়ার দক্ষিণমুখী অভিযান শুরু করে বিদ্রোহীরা। অগ্রসর হয় চতুর্থ বৃহত্তম শহর হামার দিকে। রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয় বিদ্রোহী, সরকারি ও ইরান সমর্থিত বাহিনীরা। দুদিনের মাথায় হামা নগরীর নিয়ন্ত্রণ চলে যায় বিদ্রোহীদের কাছে, যার মধ্য দিয়ে তৃতীয় বৃহত্তম শহর হোমস দখলের পথ আরও প্রশস্ত হয় এইচটিএস যোদ্ধাদের জন্য। অভিযানের সপ্তম দিনে জর্ডান সীমান্তবর্তী শহর দেরার নিয়ন্ত্রণ নিয়ে নেয় অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী। একই দিন রাজধানী দামেস্ক অভিমুখে রওনা হয় এইচটিএস নেতৃত্বাধীন গোষ্ঠীগুলো। অবস্থান নেয় রাজধানীর আশপাশের এলাকাগুলোয়। ৮ ডিসেম্বর প্রথম প্রহরে দামেস্কের নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতে যাওয়ার মধ্য দিয়ে পতন হয় আসাদ সাম্রাজ্যের। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।